তাহলে ভারত যখন মেসেজ দিল যে নির্বাচিত সরকার ছাড়া আমরা ওয়ার্কেবল রিলেশন করব না, তখনই ডক্টর ইউনূস স্যার বুঝে গেছে আমাকে ভোট দিতে হবে, এবং উনি বুদ্ধিমান মানুষ, উনি ভোট দিয়ে দিয়েছেন। 26 সালের ভোটটাও সেই অর্থে আওয়ামী লীগ ছাড়া হয়েছে এবং আওয়ামী লীগের 14 দল ছাড়া হয়েছে। যে কৌশল বঙ্গবন্ধু করেছিলেন, বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ থাকলে এটা সাহস পেতেন না। বঙ্গবন্ধু এটা করার কারণে ভারত রুষ্ট হয়েছিল। এখন এটা খুব জটিল একটি ইস্যু, বাংলাদেশ ভারত রিলেশন, এবং খুব অতীত থেকে বলতে হয়। যেমন বঙ্গবন্ধু বা আওয়ামী লীগকে সবাই বলে ভারতের বন্ধু, ভারতের দালাল। তো আমি কিন্তু স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন দেশে ব্যাক করলেন, উনি কিন্তু সরাসরি ভারতে আসলেন না, উনি কিন্তু অসংখ্য দেশ ঘুরে 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 ভারতে আসলেন এবং ইন্দিরা গান্ধী সহ একটা ঐতিহাসিক ভাষণ দিলেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিখ্যাত কবিতা যে আজকে বাঙালি মানুষ হয়েছে। আরেকটা কাজ করলেন, প্রথম দেখাতেই উনি ইন্দিরা গান্ধীকে বললেন যে আপনার সেনাবাহিনী আমার দেশ থেকে কবে যাবে। এবং এটা শোনার পরে ইন্দিরা গান্ধী পাজেলড হয়ে গেছে, উনি কল্পনাও করতে পারেননি যে আফটার সো মাচ হিরোইক এফোর্টের পরে এই প্রশ্ন বঙ্গবন্ধু করবে। তো এটা করে উনি বললেন আপনি যখন চান, এবং কিছুদিন পরে ভারতের আর্মি কিন্তু চলে গেল। এটা তো অসাধারণ একটা কাজ বঙ্গবন্ধু করেছিলেন। এরপরে বঙ্গবন্ধুর 72-এর পর থেকেই ফরেন পলিসির বহুমুখিতা, অর্থাৎ ভারত আমার বন্ধু আছে কিন্তু এর বাইরে আমার আমেরিকা লাগবে, আমার রাশিয়া লাগবে, মিডল ইস্ট লাগবে, এবং পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে আনার যে কৌশল বঙ্গবন্ধু করেছিলেন, বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ থাকলে এটা সাহস পেতেন না। বঙ্গবন্ধু এটা করার কারণে ভারত রুষ্ট হয়েছিল, বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধা রুষ্ট হয়েছিল, আপনি পাকিস্তানে যাচ্ছেন কেন? কিন্তু উনি কেন গিয়েছিলেন? ওই পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে আনার জন্য। আরেকটা কি, ওয়াইসি বলেছিল যে তুমি পাকিস্তানের সাথে রিলেশন যদি ঠিক না করো তাহলে ওয়াইসির মেম্বারশিপ দেবো না। আর সৌদি আরব তো আমাদেরকে অনেক পরে স্বীকৃতি দিয়েছে। গোলাম আজম তখন সারা পৃথিবী ক্যাম্পেইন করতো যেন বাংলাদেশ স্বীকৃতি না পায়, এবং তখন কাদের মোল্লা সহ আর অনেকেই কিন্তু পাকিস্তানেই ছিল, ওরা কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে ফিরে আসছে। বঙ্গবন্ধু হত্যার পরে পাকিস্তান একটা অফিসিয়াল রেকর্ডে এটা বলেওছে দুই পাকিস্তান আবার এক হওয়ার সম্ভাবনা দেখা গেছে, কিন্তু সেই সময় জিয়াউর রহমান বা অন্য যারা ছিলেন তারা কখনোই ওইটা চিন্তা করেন, দুই পাকিস্তান এক হওয়ার কোনো পরিকল্পনা কখনোই তাদের ছিল না। জিয়া নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন। এখন যে পরিস্থিতিতে বাংলাদেশ আসছে, বিএনপির ভারতের প্রতি রাগ থাকতে পারে। 14 সালের ইলেকশনটা একতরফা হয়েছে, এটা বিএনপি মনে করে এখানে ভারতের ভূমিকা আছে। 18 সালের ভোটটা ইনক্লুসিভ হয়েছে, ফেয়ার হয়নি, এখানে ভারতের কিছু করার ছিল বলে মনে হয় না। এটা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন করেছে, বাংলাদেশের আওয়ামী লীগ করেছে, এবং ভারত চায় না সবাই সে গভর্নমেন্টের সাথে কাজ করেছে। 24 সালের ভোটটাও একতরফা হয়েছে, কিন্তু 26 সালের ভোটটাও সেই অর্থে আওয়ামী লীগ ছাড়া হয়েছে এবং আওয়ামী লীগের 14 দল ছাড়া হয়েছে। ভারত যদি 26 সালের এই সরকারকে স্বীকৃতি না দিত, অভিনন্দন না জানাতো, তাহলে বিএনপি বলতে পারতো ভারত সম্পূর্ণ একটা দল নিয়ে বাংলাদেশকে চিন্তা করে। এখন যেটা বোঝা যাচ্ছে না, ভারত বাংলাদেশকে নিয়েই চিন্তা করে, এবং সেখানে হাদি বা শেখ হাসিনা এই ফ্যাক্টরের উপর দুটি দেশের সম্পর্ক নির্ভর করতে পারে না। দুটি দেশের সম্পর্ক অনেক বিস্তৃত। নাহিদ সাহেব যদি এটা বলতেন ভারত থেকে ডিজেল নিব না এই দুটো শর্ত না হলে, এটা তো বলতে পারবেন না। কিন্তু ভারত থেকে মরিচ নিব না এটা বলতে পারবে না, পেঁয়াজ নেব না এটা বলতে পারবে না, ভিসা বন্ধ করে দেন যাবো না এটা বলতে পারবে না, ক্যান্সার রুগীকে বলতে পারবে না ভারত যায় না, শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ক্যান্সার রুগী কেমো নেবে না। যে পরিমাণ ক্যান্সার রুগী ভারতে কেমো নেয়, ওই পরিমাণ কেমো দেওয়ার ক্ষমতা বাংলাদেশের নাই। কোয়ালিটি কেমোর কথা আমি বাদ দিলাম, জাস্ট বেসিক কেমো। আরো যেগুলো অ্যাডভান্স, লিভার ট্রান্সপ্লান্ট, হার্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, এগুলো তো অনেক অ্যাডভান্স বিষয়, এগুলো একদিনে করাও যাবে না। আপনি $1 ট্রিলিয়ন দিলেও 2-4-5 বছর পারবেন না। পেশাদারিত্বও নাই, সেই লাইন আপটাও নেই, নার্স থেকে শুরু করে সে ওষুধের। তো ওই সাধারণ মানুষের কথাগুলো চিন্তা না করে কেউ যদি বলে দিল্লি না ঢাকা 7 সিস্টার উড়িয়ে দিব, ক্যালকাটা হেঁটে হেঁটে গ্রহণ করব, ওটা হচ্ছে একটা ভ্যাসেল স্টেট করার পায়তারা ছিল। ভারতের সাথে যুদ্ধ লাগানোর চেষ্টা করেছে, ভারতকে যুদ্ধে প্রভোগ করেছে ইউনূস আমলে, কিন্তু ভারত সেই যুদ্ধে প্রভোকেশনে পা দেয়নি। ভারত একটাই কথা বলেছে, নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচিত সরকারে ভারতের যে ইনসিস্টেন্ট, এটা বাংলাদেশের দ্রুত ভোট হতে হেল্প করেছে। বিএনপিকে এটা বুঝতে হবে, আমি 2 মিনিট সময় নিব। বিএনপিকে এটা বুঝতে হবে, ভারত যদি ইউনূস সরকারকে মেনে নিত, মনে নিত, ওয়ার্কেবল রিলেশন করতো, উঠা বসা করতো, ট্রেড করতো, ট্রিটি করতো, বাংলাদেশে 5 বছরে ভোট হতো না, 5 বছর 10 বছর হতে পারতো। তাহলে ভারত যখন মেসেজ দিল যে নির্বাচিত সরকার ছাড়া আমরা ওয়ার্কেবল রিলেশন করব না, তখনই ডক্টর ইউনূস স্যার বুঝে গেছে আমাকে ভোট দিতে হবে, এবং উনি বুদ্ধিমান মানুষ, উনি ভোট দিয়ে দিয়েছেন। সে কারণে কিন্তু সেই দ্বন্দ্বের বাই প্রোডাক্ট বিএনপি, ডক্টর ইউনূসের সাথে ভারতের দ্বন্দ্বের বাই প্রোডাক্ট বিএনপির আছে গভর্নমেন্ট, যেটা অনেকেই বলতে পারে যে কারণেই অনেক সময় আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক বেশি ছিল। 91 থেকে 96 গঙ্গা চুক্তি হয়নি, কিন্তু গঙ্গা চুক্তি হয়ে গেল 97 সালে।
সেম ফর শান্তি চুক্তি, সেটা 91 থেকে 96 হয়নি, হলো 98 2000 সালে আওয়ামী লীগের আমলে। বাট ওই দৃষ্টিভঙ্গি থেকে ভারত বের হয়ে আসতে হবে। ভারতকে এখন বাংলাদেশের মানুষের সাথে আত্মিক সম্পর্ক করতে হবে এবং সেই জন্য সে বিএনপির সাথে কাজ করতে চায়। আন্তরিক অভিনন্দন জানিয়েছে, রেড গালিচা দেবে। এখন এই ইনভাইটেশনটাকে আপনি শর্ত দিয়ে বেঁধে ফেললেন, আপনি তো দেশের $1 ট্রিলিয়ন ক্ষতি করতে যাচ্ছেন। আমি 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 বিনয়ের সাথে বলবো, দেশের $1 ট্রিলিয়ন ক্ষতি করতে যাচ্ছেন এবং দেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে যাচ্ছেন। দেশের জব কাট হবে, কারণ যখন বিদেশিরা বাংলাদেশে ইনভেস্ট করবে, যখন সে দেখবে যে বাংলাদেশের সাথে ভারতের যাতায়াত সম্পর্ক নাই প্রাইম মিনিস্টার লেভেলে, আমি এখানে কি ইনভেস্ট করব? আমি ইনভেস্ট করব এখানে, আমার প্রোডাক্ট একটা আনতে হবে ভাইয়া দিল্লি হয়ে, দিল্লি বন্ধ করে দিলে আমার কি হবে? ক্যালকাটা বন্ধ করে দিলে কি হবে? যারা ফরেন ইনভেস্টর তারা তো রিজনাল পলিটিক্সটাও দেখবে। সেইখানে আমি মনে করি নতুন সরকারের অঢেল টাকা তো সরকারের নাই, আসবেও না, এবং সামনের দিকে ট্যাক্স এবং ভ্যাট এমনভাবে চাপানো হবে, মানুষকে নির্যাতন করা হবে, এটা আমরা আমাদের চোখের সামনে দেখছি। এই সরকারের সামনে খুব সহজ দুটো সমাধান ছিল। একটা হচ্ছে রাজনৈতিক সহাবস্থান, ওইখানে আপনি শর্ত দিতে পারেন, এই শর্তে সহাবস্থান হবে। আর একটা হচ্ছে ভারত যেহেতু আগ্রহী, ভারতের সাথে সুসম্পর্ক করে ফেলা। এই দুটো করতে আপনার একটি পয়সাও খরচ হতো না, কিন্তু আপনি পলিটিক্যালি ইকোনমিক্যালি দেশটাকে এক লাফে অনেক দূর আগায় নিতে পারতেন। মাননীয় প্রধানমন্ত্রী দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, তার কারণ হচ্ছে তার একদিকে জামাত এনসিপি, আবার নিজের দলের একটা ফ্র্যাকশন। উনি হয়তো বা এখানে ভাবছেন যে তার নিজের ইমেজ বা জনপ্রিয়তা বা চিপ পপুলারিটিতে ফাটা পড়তে পারে। চিপ পপুলারিটিতে দেশ কেউ চালাতে পারবে না। জিয়াউর রহমানও সস্তা পপুলারিটি দেশ চালাননি। উনি ভারত গিয়েছিলেন, আওয়ামী লীগ রিভাইভ করেছেন, জামাতও রিভাইভ করেছেন। হ্যাঁ, উনি কঠোরভাবে দেশ চালিয়েছিলেন এবং যেখানে দরকার নিষ্ঠুরও হয়েছিলেন ফর গুড কজ। তো উনি কিন্তু দেশ চালাতে কখনো হেজিটেট করেননি কোনো ডিসিশন নিতে। আমি মনে করি অবশ্যই ভারতের সাথে যে বরফ গলেছে, ভারত যে বরফ গলিয়ে দিয়েছে, এটাকে আপনি আবার জমাট বাঁধাবেন না, কারণ জমাট বাঁধালে ভারতের বিভিন্ন দিক থেকে আমাদের ডিস্টার্ব করার সুযোগ আছে এবং সেটা আমরা বুঝবো না ভারত করছে, কিন্তু আমরা অনুভব করব। এই দেখেন মায়ানমারে কালকে বলেছে 10 সংখ্যক রোহিঙ্গা নাকি বাঙালি। এই যে মায়ানমার বললো রোহিঙ্গারা বাঙালি, পৃথিবীর কোন দেশ আমাদেরকে এটাকে সাপোর্ট করে করিয়ে দিবে? পশ্চিমবঙ্গতে বাংলা ভাষায় কথা এটাই, রোহিঙ্গাদের বাঙালি বলছে মানে তারা রোহিঙ্গা নিবে না। তো এই জিনিসগুলোকে ব্রডার পার্সপেক্টিভে দেখে যখন নাইবারের সাথে আপনার ওয়ার্কেবল রিলেশন থাকবে, তখন আপনি অন্য সমস্যাগুলো সমাধান করতে পারবেন। যখন থাকবে না, তখন অন্য সমস্যাগুলো দানব আকার ধারণ করবে।